প্রিয় দর্শক, ভালোবাসা হলো সংক্রামক। ভালোবাসা সবসময় ভালো সবকিছুর সাথেই থাকে। আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই মনের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে আসতে পারে ভালোবাসা। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ এই অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টকে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে। চারদিকে যখন ভাঙনের গল্প, আমরা চেষ্টা করছি এবং করে যাচ্ছি আপনাদেরকে ভালোবাসার গল্পগুলো জানাতে। তবে সেক্ষেত্রে দুটো প্রফেশনে, হার্ট প্রফেশনে থেকে কিভাবে এত সুন্দর করে সংসার এবং ভালোবাসার গল্পটা সাজিয়ে নেওয়া যায়, সেরকমই একটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, মেডিকেল অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং সেই সাথে তার সহধর্মিণী এবং ভালোবাসার মানুষ মিসেস ফারহানা হক, সহকারী শিক্ষক, নৌবাহিনী কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম এবং ভালোবাসা দিবসের বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসার গল্পটা অবশ্যই একটু পুরনো হবে, কিন্তু অথেন্টিক হবে। শুনতে চাই সেটা। প্রথম দেখা কবে এবং কিভাবে হয়েছিল? আমাদের আসলে অ্যারেঞ্জ ম্যারেজড। আমরা প্রথম আমি যখন দেখা করতে যাই তখন আসলে বলতে গেলে আমি হতাশই হই। কেন? কারণ হচ্ছে যে ও একদমই ঘরের পোশাকে আমার কাছে আসে। আচ্ছা, আমরা ধরে নিই যে একটু সাজগোজ করবে, একটু প্রেজেন্টিং হয়ে আসবে, কিন্তু ও কেন জানি প্রেজেন্টিং না, ও একদম ঘরের পোশাকে আসে। ন্যাচারাল থাকতে চেয়েছে। ন্যাচারাল না, ও তাই ও পরে বলেছে আমাকে যে আমি প্রথম এই ন্যাচারাল লুকটা দেখাটাই বেশি ভালো। দারুণ, একজন বড় ডাক্তারের কঠিন পরীক্ষা নিয়েছে। আমি আমার ফ্রেন্ড আর আমরা দুই ফ্রেন্ড গেলাম। যাওয়ার পর আমার ফ্রেন্ড, ওদের বাসাটা একটু পুরনো জমিদার বাড়ির মতো আর কি। আচ্ছা। তো ওই গেট দিয়ে ঢোকার সাথে সাথে ও বললো যে এই বাসায় তোর বিয়ে হবে। কি দেখিও না, কিছু হয় না। আচ্ছা, বন্ধুটা একটা ভবিষ্যৎবাণী করলো। ও বললো যে তুই যেহেতু একটু রাজস্বিক বিষয় নিয়ে একটু তোর রুচির মধ্যে এগুলো থাকে, তো এই বাসাটা দেখে এই কন্যাটা ওইভাবে বড় হওয়ার কথা। আমরা কিছু জানি না তাতে। ঘরে গিয়ে ঢুকে দেখলাম যে সে হলো, মানে প্রথম দেখায় আপনার ইমপ্রেশনটা খুব একটা ভালো হয়, খুব কষ্টদায়ক। সেখান থেকে আসলে কিভাবে মানে ভালো ফিলিংসটা তৈরি হলো বা ভালোবাসাটা শুরু হলো সেটা আমি জানবো। একটু ম্যাডামের কাছ থেকে শুনি। প্রথম দেখায় তিনি বললেন খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। আপনার কি ছিল সেটা? না, আমার মনে হয়েছিল যে আমি সবসময় দেখতাম যে কোণে দেখতে আসলে খুব সেজে গুজে যাচ্ছে, তো আমার মনে হয়েছিল যে আসলে ওইটা তো রিয়েল না। আমি আমার মতো করেই যাই, আমি যেমন যদি পছন্দ করি এইভাবেই পছন্দ করবে, নাহলে করবে না। এই কারণে আমি একেবারেই সাদামাটা হয়ে গিয়েছিলাম। খুবই ইউনিক একটা থট। অবশ্যই। কত বছর আগের কথা এটা? 2006। অনেক বছর। হ্যাঁ, অনেক, অবশ্যই অনেক বছর। এবং সেখানে ম্যাডাম যেভাবে চিন্তা করেছেন, আমি তো এখনো দেখতে পাচ্ছি তিনি ন্যাচারাল থাকতে পছন্দ করেন। এবং স্যার, ওই তো এবার তাহলে স্যারের কাছ থেকে তার যেহেতু হার্ট ব্রেক হলো, সেখান থেকে আবার জোড়া লাগলো কিভাবে? না, জোড়া লাগার আগে আমার ফ্রেন্ড দুইটা প্রশ্ন করছে যে আগের দেখার নিয়ম যে কোশ্চেন করতে হয় না, কিরকম এসে আমার ফ্রেন্ড ও দুইটা প্রশ্ন করছে যে আপনি গান শোনেন? সে বললো যে হ্যাঁ শুনি। কি ধরনের গান শোনেন? সব ধরনের গান শুনি। আমি খুব কষ্ট পেলাম। তাই আমি ভাবছিলাম যে সব ধরনের গান যে সে আসলে তো শ্রোতা হয় না, একটা ধাঁচে যেতে হয় যে আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি বা আমি এটাকে আমরা শ্রোতা হিসেবে ধরি আর কি। তখন আমি ভাবলাম যে আল্লাহ জানে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করলো যে আপনি কি এই নদীতে সাঁতার কেটেছেন? আমরা মুন্সিগঞ্জ বাড়ি, আমাদের ধলেশ্বরী নদীর পাড়ি আমরা। তো বলছে আমি সাঁতার জানি না। আচ্ছা, এটা তো আপনি কষ্ট পেয়েছেন? না, এটাতে আমি কষ্ট পাই না। যে এর দুইটাতে প্রশ্ন করলো যে ও বই পড়েন? হ্যাঁ বই পড়ি। কি আমি দুইটা প্রশ্ন করলাম যে আপনি বই পড়েন? হ্যাঁ বই পড়ি। কি আপনার প্রিয় লেখককে? ও যখন বললো যে আমি হুমায়ুন আহমেদের প্রিয়, তখন আমার মনে হয়েছিল যে হুমায়ুন আহমেদ ওই সময় ক্রেজ আর কি। কারণ আমরা হুমায়ুন স্যারকে আমরা যেভাবে একমাত্র ব্যক্তি যে ওই জেনারেশনের হাতে। মানে হুমায়ুন আহমেদ প্রিয় হয়েছে, এটা আপনার পছন্দ না? না, হুমায়ুন আহমেদ প্রিয় হয়েছে আমার, এটা পছন্দ যে তার বই পড়ার অভ্যাসটাতে আমার পছন্দ আসলো। তা আমি ভাবছিলাম যারা সঠিক মানে নিয়মিত পাঠক যারা, ওরা আরো মৌলিক জায়গাতে ইয়া করবে যে আমার পছন্দের এটার সন্দীপ চৌধুরী। আমার স্যার অনেক কঠিন ডাক্তার, তো অনেক বড় ডাক্তার, বড় স্যার, পরীক্ষা দেন সারাক্ষণ। সো আপনারও কিন্তু বেশ ভালো একটা পরীক্ষা নিয়েছে প্রথম দিনে। ওই প্রশ্ন, আর কোনো প্রশ্ন না, সেখানে সবকিছুর একটা পরিমাপ ছিল কিন্তু। তো কঠিন একটা পরীক্ষা আপনি নিয়েছেন প্রফের মতোই ম্যাডামের। ম্যাডাম তো তাহলে প্রফে হেরে গিয়েছিল, মানে ফেল করেছিল। না, ফেল করেন হচ্ছে কি এটা ছিল তার যে ভনিতা ছিল না,
সেই যে আসছে যে প্রেজেন্টিং সেটা থেকে শুরু করে তার কোশ্চেনের আনসারগুলো ওই ন্যাচারালি ছিল। এটা আপনার ভালো পরে লেগেছে? মনে হয়েছে যে না এটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে। কারণ কি আমরা যে আর্টিফিশিয়ালটা ডেলিভারি দিই এইটা আসলে পরে মেকি হয়ে যায়, একদম। এটা পরে সম্পর্কগুলোতে আসলে পরে টানাপোড়েন তৈরি এটা পৃথিবীর সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, যে একেবারে অথেন্টিক প্রকৃত যেটা সেটাই কিন্তু সাস্টেইন করে অনেক বেশি। সো এটা কিন্তু এত বছর আগে ম্যাডাম বুঝতে পেরেছিল, সো আপনাকেও একটা টাফ টাইম দিয়েছে। যাই হোক, প্রথম দেখায় অনেক কিছু সুন্দর হলো, আপনার বন্ধু বলে দিল এই বাড়িতেই আপনার বিয়ে হবে। আর কনের ক্ষেত্রে তো আপনি অনেক পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত তাকে পাস মার্ক দিয়েই দিলেন। ম্যাডামের ক্ষেত্রে কি ছিল, মানে আপনার কি প্রথম দেখাতেই না, লাভ এট ফার্স্ট আমার সাইট মনে হয় না আমি ওর দিকে একবারও তাকিয়েছি। এমন ছিল আসলে, আমি খুব অপ্রস্তুত ছিলাম। যে আমার মনে আছে মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে আমি বাসায় এসেছি, তখন মানে হুট করে ওরা ওর বন্ধুকে নিয়ে চলে আসছে। তখন আম্মু বললো যে যাও একটু ওই রুমে যাও। তো আমি তো বুঝতে পারলাম যে কি অবস্থা। তো এমনি তো আসলে আমি ওরকম প্রিপেয়ার ছিলামও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলো যে এই কোশ্চেনগুলো, তখন আমি একটু অবাকই হলাম যে আচ্ছা এই ধরনের কোশ্চেনও হয়। কারণ আপনি একজন ডক্টরের সেটাই। সামনে এসেছেন। হ্যাঁ, তখন আসলে না ওরকম করে আমি ভাবি নেই যে আচ্ছা। কি হয়, আচ্ছা দেখা যাক। কেন, আপনিও তো টিচার, আপনিও অনেক প্রশ্ন করতেন। হ্যাঁ, না আমি আসলে অত প্রস্তুত ছিলাম না কোশ্চেন করার জন্য। আর দেখা গেছে যে আমার সাথেও আমার এক বন্ধু ছিল, তো ও মনে হয় কিছু প্রশ্ন করেছিল যে ভাই আপনি কোন মেডিকেলের বা কিছু, আমি আর কোনো কথাই বলিনি। মানে আপনার ইমপ্রেশনটা প্রথম দেখা তেমন একটা ভালো ছিল না, না আমি আপনারও? আসলে এত বেশি মানে তার দিকে তাকাতেও পারতেছিলাম না, এরকম একটাই। কিন্তু ওর সাথে যে বন্ধু গিয়েছিল, তো ফামি ভাইয়া যখন আমাকে প্রশ্নগুলো করতেছিল, তখন আমি খুব সাবলীলভাবে উত্তর দিচ্ছিলাম ভাইয়ের দিকে তাকিয়ে। ওকে। খুব বেশিক্ষণ বোধহয় আমরা ছিলামও না রুমে। আচ্ছা, এটা তো প্রথম দেখা, প্রথম দেখার ইমপ্রেশন আমি অলরেডি খুব একটা ভালো পাইনি। এরপরে আসলে কিভাবে ভালোবাসাটা দ্রুত বেড়ে গেল, বা লাইক হার্টবিটটা ফাস্ট হলো, কবে সেটা? না আমাদের হচ্ছে কি আমার বিয়ের ব্যাপারটা আমাদের হাতে ছিল না। ওকে, এক্স্যাক্টলি আমাদের হাতে ছিল না। একেবারে পারিবারিক সিদ্ধান্ত। পারিবারিকভাবে ছিল। যেমন আমার শ্বশুর, উনি খুব রিনাউন্ড টিচার, উনি যদি মনে করছেন যে এই ছেলেটা তার মেয়ের জন্য গুড পার্টনার, তাহলে এইটা হলো ডিসিশন আর কি। আর আচ্ছা। আমার ফ্যামিলি থেকে আমার স্কুলের যে প্রধান শিক্ষক, উনি মেনলি আমার শ্বশুরের ফ্রেন্ড দুজনই। তো উনি বলো যে না, আমি ছেলেটা ভালো, এই ছেলেকে তুমি দেখতে পারো। ওকে। তো ওইটা দেখার পরে আমাদের বিয়ের ডেট ডুট সব হয়ে গেছে। মজার জিনিস হলো হ্যাঁ। যে আমি তার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রথম আক্ত হয়, আচ্ছা, আক্ত হওয়ার কাবিন হয় দুদিন পরে, দুদিন পরে, কাবিনের দুদিন পরে। মানে কাবিনের দিনও দেখা না, হয় না, আমরা কথাই বলতে পারি কিছু বলে। ওই যে দুই আচ্ছা। প্রশ্ন, তারপরে হলো যে আমি 2 দিন পরে তার নাম্বার আমি পাই, ফোন নাম্বারটা তার ভাইকে। এটা তো এক ধরনের টর্চার ছিল। না এটা করছে মানে আমি বুঝতেছি না কি হচ্ছে আর কি। আমি ভাবলাম যে আল্লাহ ভরসা আর কি। এরকম হচ্ছে যে ওর ভাই ডাক্তার, ওনার আমার সাথে আমরা আগে একসাথে চলতাম। তা আমি ওকে বললাম যে ভাই ওর নাম্বারটা দাও না। ও বললো যে নাম্বার নেওয়া লাগবে না, আপনি আমাকে চিনেন, আমি যেরকম বললাম আমার চেয়ে বেশি ভালো, আমার চেয়ে বেশি ভালো। ওকে। এটা বলার পরে তার 2 দিন পরে যখন আমরা কথা হয়, আমাদের এটা একটা সুযোগ ছিল। আপনার যে সেকেন্ড প্রশ্নটা, যেটা আমাদের এই 6 মাস আমরা সময় পেয়েছিলাম কাবিনের পরে উঠে আনার, যে এটা আমরা 6 মাস ছিল। এই 6 মাসে আমাদের দুজনে বোঝাপড়ার প্রেম, এইটা আমাদের এই সময়টাতে হয়েছিল। এবং এটা তাহলে আমি যদি মোটা দাগে জিজ্ঞেস করি ম্যাডামের কাছে, যে এই যে প্রেম বা ভালোবাসার একটা অনুভূতি, যখন মানুষের হার্টবিট অনেক বেড়ে যায়, নার্ভাস লাগে, এক্সাইটমেন্ট লাগে, ওই সময়টা আসলে কোন সময়? ওই সময়টাও ছিল আমার ফার্স্ট যখন ও কল দিয়েছে, তো আমার ভাইয়া আমাকে বলতেছে যে মানে আগের দিনও এরকম কিছু হয়নি? না না, আগের দিন আমার মনে আছে যে আমরা দুইজন 2 রুমে ছিলাম, এমন সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আর যেহেতু ওইখানে আসলে তখন এত, কিন্তু আগের ব্যাপারটা তো একটু মন খারাপ করেই মনে হয় দুজন আপনারা হ্যাঁ, সম্মতি অনেকটা দিয়েছেন। এরকমই। কারণ দুজনের খুব একটা ভালো লাগেনি প্রথম না দেখায়। ওরকমই ছিল, মানে জাস্ট আমরা সাইন করেছি এরকম ছিল। পেরেছি। তো ফার্স্ট ও যখন আমাকে কল দিল, ভাইয়া বললো যে তোমাকে একটা কল আসবে, যে এরকম জাহাঙ্গীর ভাই ফোন দিবে। তো আমি তখন থেকে খুব নার্ভাস ছিলাম যে আসলে আমি কি বলবো, মানে তাকে তো আমি চিনিও না, এরকম একটাই। তো কল দেওয়ার পরে কথা বলছিল, আমার মনে আছে আমি হয়তো মানে শুধু মানে ও মানে ফোনে বলতেছিল যে আমি রাত 11টা তোমাকে ফোন দিব। তো তখন আমি বলছিলাম যে আমি এত রাত পর্যন্ত জেগে থাকি না, তাই না, এরকম ছিল না? হ্যাঁ, তারপর তখন জেগে ও থাকলেন। বলেছিল আজকে জেগে থাকবা না, আজকে জেগে থাকবেন। ও আমাকে আসলে আপনি করে বলতেছিল, আমিও আপনি করে বলতেছিলাম। ওকে।
তো তখন মনে হয় রাত 11টার আগে ও আমাকে মানে আমার মোবাইলে ফার্স্ট ওর একটা মেসেজ আসলো যে বধূ কোন আলো লাগলো চোখে। Wow. এটা ছিল মনে হয় আমার ফার্স্ট মেসেজ। ওকে, তারপর রাতে কথা হলো, মানে তো ওটা আপনি হলো, উত্তর কি দিয়েছিলেন? বধূ কোন আলো আমি লাগলো? কিছু লিখিনি আসলে, আমি কিছুই লিখেন এতটা নাই। অপ্রস্তুত ছিলাম যে কি লিখবো বা কি রিপ্লাইটা আমি দিব। তো ততক্ষণ উনি আমাকে কল দিলেন। কল দিলেন। হ্যাঁ, তো কথা হলো মানে একদম নর্মাল কথা, যে আমার কি ভালো লাগে, তার কি ভালো লাগে, কারণ আসলে আমাদের সাথে তো কোনো কথাই হয়নি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরকম আর কি। তো এই যে কথা বলা শুরু হলো, আমার মনে হয় স্যারও ঠিক বলেছেন যে ওই সময়টা থেকে আপনাদের হ্যাঁ, একটা ফিলিংস কাজ করেছে। ফিলিংস কাজ করেছে, প্রেমটা শুরু হয়েছে তখন তখন ফোনে ফোনে থেকে এটা শুরু। খুবই অদ্ভুত। এখনকার মানুষের কাছে লাগবে যে দুজনের মোটামুটি অসম্মতিতেই বিয়েটা হলো, কাবিনের পরেও দেখা হলো না, কথা হলো না, 2 দিন পর থেকে ফোনে কথা বলতে গিয়ে ভালোবাসাটা তৈরি হলো ফোনে। যেটা হচ্ছে ডিজিউস প্রেম আমরা বলি, সেটা আপনাদের অনেক আগে শুরু হয়েছিল মনে হচ্ছে। আমার সাথে মনে হয় ওর এরপরে সেকেন্ড টাইম দেখা হয়েছিল, ফার্স্ট টাইমই বলবো, কারণ দেখা হয়েছিল মানে আমার জন্মদিনে, কিছুদিন পরে আমার জন্মদিন ছিল। তো 18 জুন আমাদের কাবিন হয়, 18 জুন। আমাদের মজার জিনিস হলো, আরেকটা মজার বিষয় হলো যে আমাদের কাবিনে আমাদের দেনমোহর কত ছিল? হ্যাঁ, দেনমোহর কত ছিল? 5 লাখ। 5 লাখ, অনেক টাকা। অনেক টাকা না, সেই আমলে অনেক না, এটা টাকা। নিয়ে কথা ছিল যে আমরা তো 5 লাখ টাকার, আমরা তখন মেডিকেল অফিসার, আমি তো হ্যাঁ, একদম অনেক টাকা তো। খুব ছোট জুনিয়র ডক্টর। তো এটা নিয়ে তো একটা সামাজিক রেওয়াজ হয়েছে 5 লাখ ইয়া করে ওটা হ্যাঁ, হলো। না ম্যাডাম, কিন্তু মজার জিনিস হইলো যে ওই দিন কাবিনের দিন আমাদের বন্ধুদের সাথে ওর দুলা ভাইয়ের ঝগড়া হয়ে যায়। মানে তুচ্ছতাচি জিনিস হয় না, হ্যাঁ, বিয়ের সময় হয় এরকম। বিশাল একটা ঝগড়া হইলো, একদম তুমুল ঝগড়া। যে বিয়েই হবে না। না, বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, বিয়ে বিয়ে হয়ে শেষ। গেছে, ওকে। বিয়ে হয়ে গেছে, এখন ঝগড়ার সময় হয়ে গেল যে আমার বন্ধু, আমার খুব বেস্ট ফ্রেন্ড ডক্টর সুমন, তো ওর কাছে এই জিনিসটা স্ট্রাইক করছে, এই জিনিসটা ঠিক হয়নি। ওকে। ও মনে করছে এই কথাটা বলা ঠিক হয়নি। এটা নিয়েও তো তুমুল ঝগড়ার মধ্যে তখন শুরু হলো যে এই বাসায় আর আমার আসবো না, উঠায় নিলে একবার আসবো। আচ্ছা, তো এইটা আমরা 18 জুন আমাদের কাবিন হইলো, আর ওর জন্মদিন হচ্ছে 16 জুলাই। ওই জুলাই মাসে আমরা তখন প্রথম মিট হয় আমাদের, প্রথম দেখা হয়। কি প্রথম গিফট দেখা। নিয়ে গিয়েছিলেন তার জন্মদিন? প্রথম দেখা হয় আমাদের। না, আমি দেখা করতে যে আমরা ভাবলাম যে না, এই কোনো গিফট ছাড়া? আমার এক সিনিয়র ভাই, ও আমাকে বলল যে এখন ও তোমার ওয়াইফ, এখন তুমি যদি ঝগড়াটা ধরে রাখো, তাহলে এরা যদি একবার মানে ভাঙন ধরে বা ওর মাথা চিন্তার ভিতরে যদি একটা তোমার সম্বন্ধে একটা ব্যাড ইমপ্রেশন হয়, তাহলে এটা তোমার সারা জীবন বহন করতে হবে। আমার কাছে এই কথাটা আমার খুব ভালো লাগলো যে না, আসলেই তাই। যে সে তো আমার ওয়াইফ, তাই না? সে তো কোনো ইয়ে করে না, সে তো ঝগড়া করে না, আমাদের দুজনকে তো একটা জীবন আমরা পার করবো, তো এটা নিয়ে। আর ইগো ধরে রাখলে তো হলো না কিছুই। তবে আমি জানতে চাই, আপনি একটা সুন্দর কথাই বলেছেন যে দারুণ একটা মেসেজও দিয়েছেন, কিন্তু আমি জানতে চাই প্রথম জন্মদিনে দেখা করতে গিয়েছেন, কি গিফট নিয়ে গিয়েছিলেন সেটা জানবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসবো এই ভালোবাসার গল্পে, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, সাথে আছি আমি ডক্টর শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টকে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা তো আছি। আর আমি যাদের গল্প শুনছি, যাদের ভালোবাসার দাম্পত্য জীবন যেটা আমাদের কাছে একটু অন্যরকম কিন্তু খুব সুন্দর, তাদের কাছে ফিরে যেতে চাই। আমার সাথে রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম এবং সেই সাথে রয়েছেন মিসেস ফারহানা হক। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা আরও একবার। আমি জানতে চেয়েছিলাম স্যারের কাছে যে ম্যাডাম কিন্তু বুঝে শুনেই সেই আমলেই 5 লাখ টাকার দেনমোহর করে বিয়ে করেছিল, কারণ ম্যাডাম জানতেন যে আপনি হচ্ছে একজন বড় ডাক্তার হতে যাচ্ছেন। প্রথম বার্থডেতে গিফট কি নিয়ে গিয়েছিলেন স্যার? কেক নিয়ে গিয়েছিল, তাই না? বড় কেকও একটা নিয়ে কেক, গিয়েছিল। ফুল আর গোলাপ, অনেকগুলো লাল গোলাপ, আর হচ্ছে আরও একটা ড্রেস নিয়ে গিয়েছিল। তো ওই সময় আমাদের আর কি বাসায় ঢোকার 2টা গেট ছিল। হ্যাঁ, তো অলরেডি আমাকে আবার মানে ও ঢোকার সাথে সাথে আমাকে জন্মদিনের উইশ করার জন্য আমারও কিছু ফ্রেন্ড আসছে। চলে এসেছে। তখন আমি খুব ইতস্তত হয়ে গেছিলাম যে আমি কি উত্তর দিব। কেন? মানে
হাজবেন্ড এসেছে। হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ ফার্স্ট আমার সাথে দেখা, বুঝতে পেরেছি নার্ভাসনেসটা নার্ভাসটা খুব কাজ করছিল। তো পরে আসলে দেখা গেছে ওরাই হলো সবচেয়ে বেশি ওয়েলকাম জানাইছে ওকে। মানে বুঝতে পেরেছি। এবং এই গল্পটা তো এখন মেয়েরা মানে এটা খুবই অবাক করা বিষয় যে বিয়ে হয়ে গিয়েছে আমার হাজবেন্ডের সাথে এতদিন পরে দেখা এবং আই এম নট ওকে, বা আমি নার্ভাস অনেক বেশি। ওকে, আপনাদের ভালোবাসাটা বেশ সুন্দর একটা স্টোরি আমি শুনলাম। আমি এবার আপনাদেরকে একটু লাইট করতে চাই, আই মিন এনভায়রনমেন্টটাকে আরেকটু আমি লাইট করতে চাই। প্রথম কে কখন আই লাভ ইউ বলেছিল নাকি বলে নাই? এটা আসলে বলা হয় নাই, ওই বেশি বলে, বেশি বলে, এখনো বলে। তার মানে তো স্যার অনেক রোমান্টিক। হ্যাঁ স্যার আসলে অনেক রোমান্টিক, অনেক রোমান্টিক। আপনি কম বলেন না? হ্যাঁ খুব। এই জন্য আজকে রুলসটা আমি করছি, আপনি স্যারকে আই লাভ ইউ বলবেন, বা বাংলায় বলতে পারেন আমি তোমাকে ভালোবাসি, হাতে হাত রেখেও বলতে পারেন, একটা বেলুন দিয়েও বলতে পারেন, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, ভালোবাসি। আমি এইটার ব্যাপারে একটু যে Please. ওর একটা শব্দ আছে যে এই যে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, আই লাভ ইউ, এই শব্দগুলোর সাথে ও বলে যে না এটা একটা অনুভূতির একটা বিষয়, এটা অনুভব করে নিতে হবে, অবশ্যই। অনুভব করে নিতে হয়। ফলে হয়েছে কি যে ও আমাকে আই লাভ ইউ বলে নাই, এটা আমার কখনোই লাগে না যে ও আমাকে আই লাভ ইউ বলে নেই, কারণ বাহ। আই লাভ ইউ বলা দরকার পড়ে না, কারণ ওই অনুভূতির জায়গাগুলো তা যদি তো বটেই। ঠিক থাকে, এইটা ঠিক, এইটাই ভালোবাসা তো সবসময় এটা ওর এখনো এটা কাজ করে যে ও এই শব্দগুলোর ব্যাপারে ও বলে যে যারা মুখে আই লাভ ইউ বলে আসলে আই লাভ ইউটার জিনিসটা কি যে গভীরতা ব্যক্তিটা এটা যদি না ধারণ করে তাহলে এই আই লাভ ইউ বলার কোনো মানে নেই। তা তো বটে, টিচার বলে কথা। আর হ্যাঁ, ভালোবাসা তো আসলে মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? এক্সপ্রেশন, অনুভূতি অনেক কিছু খেলা করে এখানে। সো যাই হোক, তারপরও একবারের জন্য হলেও তো মুখের থেকে বললো যে ভালোবাসি, সেটাই বা কম কিসে। সো আরেকটা পরীক্ষা হচ্ছে লিপ রিড করে সঙ্গীর মনের কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করা। সো ওখানে একটা হেডফোন আছে। স্যার, আপনি মানুষের পরীক্ষা নেন, এবার দেখেন আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। সেটা হচ্ছে খুব জোরে আমি মিউজিক প্লে করব, শুনতে পাচ্ছেন না? ওকে, তাহলে ম্যাডাম আপনি এবার স্যারকে একটা সেন্টেন্স, যে কোনো একটা বাক্য বলেন। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। দারুণ। ওকে, আরেকটা সেন্টেন্স। তুমি কাল কি করবে? তুমি ডাল ডাল, হ্যাঁ তুমি ডাল খাবে। আবার বলি, তুমি কাল কি করবে? তুমি কাল কি করবে? কি করবে, ঠিক আছে। হয়েছে, সুন্দর। স্যার হচ্ছে চেষ্টা করেছেন এবং ভালোভাবেই পেরেছেন। আপনার মানে আপনাকে সে ভালোভাবেই বুঝে আর কি, বোঝা যাচ্ছে। এবার আপনার পালা, আপনি হচ্ছে হেডফোনটা পরবেন, মিউজিক প্লে হবে। তুমি অপেক্ষা করো প্রতি রাত। ওকে, এতটুকুই। তুমি তুমি অপেক্ষা করো প্রতি রাত। তুমি অপেক্ষা করো প্রতি রাত। বাহ, দারুণ, আপনাকে ভালো বুঝতে পারে। আরেকটা সেন্টেন্স। তুমি ভালো শিক্ষক। আচ্ছা, তুমি ভালো, তারপর আমি বুঝতে পারছি না। তুমি ভালো শিক্ষক। আচ্ছা, তুমি ভালো শিক্ষক, ঠিক আছে। বাহ, দারুণ। দুজনেই খুব ভালো বোঝেন, নিজেদেরকে বোঝা যাচ্ছে। এই বোঝাপড়ায় কখনো টানাপোড়েন এসেছিল? টানাপোড়েন হয় কি, চলতে গেলে তো এটা হয়, যেমন অত বড় টানাপোড়েন আমাদের কখনোই আসে নাই। তো চলতে গেলে হয় কি, আমাদের দুজনের জীবনযাপনটা কিন্তু একটু প্রফেশনালি একটু ভিন্ন মাত্রার। কারণ ও শিক্ষক, ও দিনের বেলায় ওর প্রফেশনাল লাইফটাই শেষে, আমার লাইফ হয়তো প্র্যাকটিসের কারণে হয়তো রাত হয়ে যায়। আবার আমার এটা মানে অপেক্ষা করতে হয়, আপনার অপেক্ষা করতে হয়। আবার আমার বন্ধু বান্ধব, আমি খুব বন্ধু বৎসল মানুষ, যে বন্ধু বান্ধব হলে আড্ডাটা এটা মিস করতে চাই না, এবং এটা ও অ্যালাউ করে। হ্যাঁ, অ্যালাউ করে না। এটা নিয়ে কোনো ঝগড়া হয় না? ও না, এটা নিয়ে ঝগড়া খুব, এটা নিয়ে ঝগড়া হয় না। ও যদি জানে যে আমি কোথায় যাচ্ছি, আমার যে ডাক্তার বন্ধু যারা আছে, আমরা 3 বন্ধু রুমমেট, আমরা খুব বেস্ট ফ্রেন্ড। এবং আমরা এখনো যদি আমার ফোন দেয় যে কই তুই চলে, মানে আমাদের সেটা এরকম যে তুই কই রে, এখানে তুই চলে, আচ্ছা ঠিক আছে চলে। কারণ ও চিন্তা করে তুমি তো ডিসিশন
নিয়েই আছো। না ডিসিশন নিয়ে আছো, বা তুমি কি ডিসিশন নিতে পারো না, কি যাবা না বা যাবা। আমি বলছি যে না, এটা ডিসিশন নেওয়ার কি আছে, ডিসিশন নেওয়ার কিছু নেই। তো আমার বন্ধু ওরা, আমরা তো এমনি সময় বের করতে পারি না। সো তাকে তাহলে রাগানোর মানে আপনি কি করলে উনি রেগে যায়? রাগে কি কখনো? রাগে, কোন সময়টা রাগে? রাগে ওর একটা বড় মানে অ্যালার্জির বিষয় হলো, যেটা আমি বাসায় এসে যে মোবাইলটা ধরি। ওর এইটা ও টলারেট করতে পারে না, কারণ ওর ধারণা যে, আর আমার বিষয় হলো যে আমি মোবাইলে চ্যাট করা বা ইয়া করাটা, আমি মোবাইলে কিছু ফান দেখে, কিছু ফানি বিষয়, বা আমি যখন গাড়িতে থাকি কিছু ফানি রিল টিল দেখে একটু রিল্যাক্স হওয়ার, আমার এটা একটা মাধ্যম হিসেবে। অন্যান্য কোনো আমার কোনো ইয়ে নেই, চ্যাট ট্যাট এগুলো আমার এই সময় আমার নেই। তা আমার ওর ধারণা হলো যে এই ফোনটা রেখে দিলে তো আমরা, মানে আপনি ফোন ধরলে রেগে যায়? না, ও ফোনটার মধ্যে হাতে থাকলে কখনো রাগ করে ফোন ভেঙেছেন? আমি কখনোই না। আমার মনে হয়, আমি ওকে বলি যে আমার মানে ইয়াতে হোয়াটসঅ্যাপে একটা চেম্বার আমাদের, যারা আমরা ডাক্তার, কারণ আমাদের যে রিপোর্ট পাঠায়, রিপোর্ট দেখতে হবে। এখন এটা ওর এটা পছন্দ না, এটা ওর ধারণার মধ্যে থাকবে না, ধারণার মধ্যে খুব একটা আসার কথা না, কারণ হচ্ছে যে ওইটাও যে একটা চেম্বার এবং ওইটা একটা দায়িত্ব। এখন ওর হিসাবটা হলো যে এটা বাসায় এই মোবাইলের এই কাজটুকু না করলে আমরা একটু সময়, আরো বেশি সময় পেতে পারি বাচ্চাদের সাথে, আমাদের সময় শুধু এরকম এটা নিয়ে মানে আমাদের বেশি না, আর কোথাও নাই ঝগড়া হয় না? না, ঝগড়া একেবারেই হয় না বললেই চলে। ওকে। আর মাঝে মাঝে দেখা যায় যে একটু রাগ হলে ও চুপ থাকে, যে কারণে আসলে আমি আর কথা বলে লাভ নেই, এই কারণে আর কথা বলি না। আর মোবাইলের ব্যাপারটা হয়ে গেছে আমার 2 মেয়ে, তো আমি চাই যে ও যতক্ষণ বাসায় থাকুক বাচ্চাদের সময় দেখে। কারণ আমার ছোট মেয়ে আবার খুব বাবার মানে সারাক্ষণ বাবা এটা করো, বাবা ওইটা করো, মানে রুমের মধ্যেই তারা ব্যাডমিন্টন খেলতেছে, হ্যাঁ এরকম। এখন ও মোবাইলে থাকলে কি হয়, ওরাও মোবাইলের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা আসলে অ্যালাউ করছি না। সেটাই, মানে মোবাইল তো অনেক কারণে অনেকেই দেখে, কিন্তু ডক্টরদের কিন্তু এখন মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা লাইক হসপিটাল কিভাবে চলছে, একটা লেটেস্ট মানে ট্রিটমেন্ট বা একটা হয়তো বা টেস্টের রিপোর্ট আসলো রাত 2টায়। সো আসলে ডাক্তারদের জীবনের এই পার্টটাও মনে হয় এতদিনে আপনি বুঝে নিয়েছেন। আসলে ডাক্তারদেরকে ভার্চুয়ালিও এখন অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়, ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট সব কিছু চালাতে হয়। সো আপনাদের আসলে দুজনের মধ্যে যে ভালোবাসা, দাম্পত্য জীবনের আরও কি কি এক্স ফ্যাক্টর আছে সেটা আমি বের করবার চেষ্টা করব আরেকটা ছোট বিরতির পরে। ভিউয়ার্স, সময় হয়েছে আরেকটা বিরতি নেবার। আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকবেন। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ এই প্রোগ্রাম বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টকে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা, আমার সাথে রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম এবং তার ভালোবাসার মানুষ মিসেস ফারহানা হক। আরও একবার দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। সো আপনাদের দাম্পত্য জীবনের অনেক মজার অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা বের করে এনেছি অলরেডি গল্পে এবং আড্ডায়। এই পার্টে আমি চেষ্টা করব আরও একটু ফান মোমেন্ট যাতে অ্যাড করতে পারি। আপনাদের গল্প তো আসলেই ইউনিক। দুজনের মধ্য থেকে শ্বশুরবাড়িতে জনপ্রিয় কে বেশি? আপনি? দুজনই মানে এটা ম্যাডাম কি বলে? আমি তো আমি আমার শ্বশুরবাড়িতে আমি এটুকু বিশ্বাস করি যে সবাই আমার সাথে শুধু ভালো লাগার, আবার পেশাগত হিসাবে একটা নির্ভরতার জায়গা বা বিশ্বাসের যে ট্রাস্টের বিশ্বাসের জায়গাগুলো, এগুলাতে আমারটা হয়েছে। আর আমার পরিবারে ওর যেটা, সেটা হলো যে ওকে প্রথম থেকে ওকে কেন জানি সবাই অদ্ভুত পছন্দ করে। আচ্ছা, অদ্ভুত পছন্দ করে। কারণ জনপ্রিয় কে বেশি? দুজনকেই পছন্দ করে, কিন্তু আপনি ওনার বাবা মায়ের কাছে বেশি জনপ্রিয় নাকি উনি আপনার বাবা মায়ের কাছে বেশি প্রিয়? ম্যাডাম বলুন। আমি যেমন হচ্ছে মানে আমার আব্বু আম্মু তো দুজনই তাকে সাংঘাতিক পছন্দ করে। আমার আব্বু নেই, তো আমার মা তো যেহেতু আমার একটাই ভাইয়া আমেরিকা সেটেল, তো ওই কারণে আসলে ও অনেক বড় একটা সাপোর্ট আমাদের ফ্যামিলি। বুঝতে পেরেছে। আর অন্যদিকে বলতে গেলে যেমন আমার বলতে হয় যে আমার শাশুড়ি মা নেই, কিন্তু আমার শাশুড়ি মাঝে মাঝে এমন হতো যে আমাকে ফোন দিয়ে বলতো, হ্যাঁ, তো অনেক সময় ও আমাকে প্রশ্ন করতো তুমি জানলা কিভাবে? আমাকে তো মা কখনো বলে নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এই জায়গাটিতেও আপনাদের রেসপেক্ট এবং ভালোবাসা এত বেশি, কেউ একজন আরেকজনকে মানে একটু পিছিয়ে রাখছেন না। যাই হোক, আমি মনে হয় আমার উত্তর পেয়ে গিয়েছি। স্যারের কাছে প্রশ্ন হলো, মানুষের হার্ট বা হৃদয়
আসলে কি বুকের বাম পাশে থাকে? না, কোথায় থাকে? হার্ট থাকে বাম পাশে, হৃদয় বাম পাশে থাকে না। হৃদয় কোথায় থাকে? চিন্তার ভিতরে। চিন্তার ভিতরে, ব্রেনে। ব্রেনের ওকে, ম্যাডামের কাছে জানতে চাই, ডাক্তার যখন ওটিতে থাকে, মানে হাজবেন্ড যখন ওটিতে থাকে, তখন ওয়াইফ কি করতে থাকেন? অপেক্ষা করি আর কখন আসবে। সেই অপেক্ষাটা কি মধুর নাকি কষ্টের? দুইটা মিলেই। স্টেথোস্কোপ দিয়ে কি মনের কথা শোনা যায়? যদি একটা সময় বলি যে শোনা যায়, সেটা কি হবে? না না, আমি বলছি স্টেথোস্কোপে মনের কথা শুনে যে মন দিয়ে শুনতে হয়। ও মন দিয়ে শুনতে হয়। না, যদি- স্টেথোস্কোপে যে মেডিকেলি যে টার্মগুলো, এগুলো খুব বস্তুবাচক টার্ম। আর ভ্যালেন্টাইন্স ডেতে এটা খুবই একটা আবেগ অনুভূতির একটা জায়গা, আমরা ওই জায়গা দিয়ে ওটাকে টাচ করব। ওকে, তারপরও আমি বলবো স্টেথোস্কোপ দিয়ে মনের কথা শোনা যায় যদি অপর পাশে আমার মনের মানুষটা থাকে। মনের মানুষটা থেকে যদি তাই না? আপনাদের দুজনের মধ্যে রোমান্টিক কে বেশি? এটা বলেছেন স্যার বেশি। ঝগড়াটা কে বেশি? ওই যে আমি বললাম যে ঝগড়া আসলে ওরকম করে মনে হয় না হয়েছে। বাসায় সাধারণত লাউড ভয়েসটা আমারই থাকে। সংসারের সবচেয়ে বড় কনসালটেন্ট কে? এটা মনে হয় পৃথিবীর সকল পুরুষ এটা উত্তর দিতে বাধ্য। ইউনিভার্সাল কোশ্চেন এটা। আচ্ছা, প্রথম দেখার সময় কার হার্ট রেট বেড়ে গিয়েছিল? প্রথম দেখার সময় না, হার্ট আমারও বেড়েছিল। কেন বেড়েছিল? আপনার কথাই বলেছি। না, আমার তো অবশ্যই বেড়েছিল, কারণ প্রথম দিন সে আসতেছে, সে কেমন হবে, কি হবে না হবে, বা এগুলোর বিষয়ে তার সম্বন্ধে আমার কোনো রকমই ধারণা ছিল না। ওকে, মানে হার্ট রেটটা আপনারই বেশি ছিল। আমারই বেশি ছিল। আপনার ওয়াইফের যদি প্রিয় ওষুধের একটা নাম বলি, আপনি কোনটা বলবেন? আমার ওয়াইফের প্রিয় ওষুধ প্যারাসিটামল। প্যারাসিটামল। আর আপনার কাছ থেকে যে ওষুধটা পেতে সবসময় পছন্দ করে? সময়। সময়। বাহ, খুবই দামি সময়। এবং কি বলবো, মূল্যবান একটা গিফট। শরীরের কোন অংশটি কাটলে কখনোই রক্ত বের হয় না? এটা ম্যাডামও বলতে পারেন। আইকিউ, চুল, নখ। চুল, নখ। বাও, আপনি কি হাফ ডক্টর বানিয়ে দিয়েছেন অলরেডি? আচ্ছা, প্রেসক্রিপশনের লেখা বুঝতে পারা যায় না, স্যারের প্রেসক্রিপশনের লেখা কি বোঝা যায়? স্যারের প্রেসক্রিপশন লেখা বোঝা যায়। বোঝা যায়, মানে অতটা খারাপ না। না না, অতটা খারাপ। আপনাকে চিঠি লিখেছিল? হ্যাঁ, লিখেছিল। মানে লেখা অনেক সুন্দর। হ্যাঁ। বাহ, খুবই ভালো। যদি প্রেসক্রিপশনের লেখা বোঝা না যায়, তাহলে আসলে একজন রোগী তখন কি করা উচিত? রোগী তখন আল্লাহ আল্লাহ করে। এর লেখা বোঝা যাচ্ছে না, দোকানদারও বুঝতেছে না, কিছু বুঝতেছে না, ডাক্তারকে ফোন করা উচিত। আল্লাহ আল্লাহ করবে যে কার কাছে গেলাম, কোন ডাক্তারের কাছে গেলাম। শরীরের কোনো একটা অঙ্গের নাম একটা ফলের নামে হয়, এটা স্যার বলতে পারবে, বলেন কি সেটা? অ্যাপেলাই। ইয়া রাইট। আমি আপনার পরীক্ষা নিচ্ছি, আপনি তো ওয়ার্ডে হসপিটালে সবার পরীক্ষা নেন, এবার আমি আপনার পরীক্ষা নিচ্ছি। আসলে কোন হাড় বা কোন অঙ্গ, কোন একটা শরীরের পার্ট ভেঙে গেলে কোনো সার্জন, কোনো অর্থোপেডিক ডক্টর প্লাস্টিক সার্জারি বা প্লাস্টার করে ওটা ঠিক করতে পারেন না? অবশ্যই মন। ম্যাডাম বলতে পারবে? পারে না। পারে নাই? না, মন না, বলছি, ভেঙে গেলে জোর তো লাগাতে পারবে পারে না। সেটার জন্য আসলে কি ডাক্তার হওয়া দরকার আছে? দরকার তো নাই। দরকার নেই, ভালো মানুষ হইলে হয়। একজন ওয়াইফ যখন রেগে যায়, তখন আসলে হাজবেন্ডের বিপি কত থাকে? 220/180। সেটা আসলে ওষুধ কি? চুপ থাকা। চুপ থাকা। একদম চুপ থাকা। ভালো হাজবেন্ড হলে সে চুপ থাকাই বেটার। ওকে, আচ্ছা, আপনাদের প্রেমের গল্পটার যদি একটা চিপ কমপ্লেন্ট বলতে বলি, সেটা কি হবে? স্যারের কাছে জানতে চাই। ওটা আমি প্রথম মেসেজ দিয়েছিল, বধূ কোন আলো লাগলো চোখে। ওয়াও, দারুণ। আচ্ছা, এই যে কথাগুলো হয়ে গেল, এবার হচ্ছে আমি আসলে ম্যাডামের জন্য তো কোনো প্রশ্ন রাখিনি, ম্যাডাম তো টিচার, তো ম্যাডামের কাছে এবার আমি একটা প্রশ্ন রাখতে চাই। একটি ঘরে দুজন ডাক্তার এবং দুজন স্ত্রী আছে, কিন্তু সেখানে মোট মানুষ হচ্ছে 3 জন, কিভাবে সম্ভব? হচ্ছে এক ঘরে আছে হচ্ছে মা আর মেয়ে, দুজনই ডাক্তার, আর আরেকজন হচ্ছে মেয়ের হাজবেন্ড। বাহ, স্যার আইকিউ তো বেশ ভালোই, ওই পরীক্ষাটা তো করেই মনে হয় এক্সামে পাশ করিয়ে তারপরে হচ্ছে বিয়ে করেছেন। আর ম্যাডাম তো টিচার, আসলে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। এবারের প্রশ্ন হচ্ছে দুজনের জন্য, এমন কি আপনার সেটা অন্যরা সবচেয়ে বেশি ব্যবহার করে? ওর ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ওর সময় অন্যরা বেশি ব্যবহার করে, আমরা কম। আর অ্যাজ আ হোল যদি বলি যে এমন একটা জিনিস যেটা আপনার কিন্তু সবাই বেশি ব্যবহার করে? সেটা হলো
নাম নাম আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই ঠিকই আছে, কিন্তু তারপরও এমন একটা জিনিস আছে যেটা আপনার থেকে অন্যরা বেশি ব্যবহার করে, আপনার জিনিস কিন্তু অন্যরা বেশি ব্যবহার করে। না কি? আমার মনে হয় ও তো টিচার, ওর নামটাই সবাই ব্যবহার করে, সে এত ছাত্র, সবারই এত ছাত্র নামটাই এত কিন্তু নামটাই ওর নামটাই সব বেশি ব্যবহার করে, আমার চেয়ে বেশি ব্যবহার করে আমি যে ওর নাম যত না ব্যবহার করি তার চেয়ে অন্যরা বেশি ব্যবহার করে। ম্যাডামের কাছে একটা প্রশ্ন, আপনার সামনে একটি অ্যাপেল আছে আর একটি ইনজেকশন আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে ধরেন ভালো হয়ে যেতে পারবেন, আপনি কোনটা নেবেন? অবশ্যই অ্যাপেল। অ্যাপেলটা অবশ্যই নেবেন, কেন? অবশ্যই। তাহলে তো আপনাকে স্যারের থেকে দূরে সরিয়ে রাখবে অ্যাপেলটা। ইনজেকশন ভয় পায়, ও আচ্ছা, সেই জন্যই। সুচ ভয় পায়। ওকে, কিন্তু আসলে আমরা বলি না যে একটা অ্যাপেল যদি খাই তাহলে হচ্ছে ডক্টরদের থেকে দূরে থাকা সম্ভব। অ্যান অ্যাপেল কিপস আ পারসন দ্য ডক্টর অ্যাওয়ে। সো যাই হোক, কোন ড্রাইভারের কোনো লাইসেন্স লাগে না, স্যার কি বলতে পারবেন? স্ক্রুড্রাইভার। কোন ব্যাংকে টাকা রাখা যায় না? ব্লাড ব্যাংক। ওয়াও, এটা আমি ম্যাডামের কাছ থেকে এক্সপেক্ট করিনি মোটেও। ব্লাড ব্যাংক থেকে আরেকবার যাব, ওইটা পরে তারপর আমরা হচ্ছে Okay. ব্রেকে যাব। ওকে, ঠিক এখান আছে। থেকে যাচ্ছি 3 2 1, আপু কিউটা দিয়ে 3 2 1 0 0 এন্ড গো। কোন ব্যাংকে টাকা রাখা যায় না? ব্লাড ব্যাংক। ওয়াও, আমি তো এটা ম্যাডামের কাছ থেকে এক্সপেক্টই করি নাই। এটা আসলে বুঝতে হবে যে একজন ডক্টরের সাথে এতগুলো বছর থাকলে তার পার্টনার হাফ ডক্টর হয়ে যায়, তার প্রমাণ কিন্তু আজকে ম্যাডাম দিয়েছেন। তো আপনাদের এই গল্প আড্ডা এবং আপনাদের এই জার্নি অফ লাভ, আমার তো এখনো অনেক কিছু শোনার বাকি, জনগণকে আমাদের দর্শকদেরকে জানানো বাকি। আমি একটা ছোট্ট ব্রেক থেকে ফিরবো তারপর। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটা বিরতি নিবার। আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স টক। ফিরছি একটু পরে, আমাদের সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। Once again, welcome back. This is me, Dr. Sravana Tohida, and you're watching Nexus Television Valentine's Special Show, Beacon Pharmaceuticals Presents Valentine's Talk. আমি তো আছি এবং আমার সাথে রয়েছেন দুজন দারুণ মানুষ, যাদের দাম্পত্য জীবনের গল্পটা, ভালোবাসার গল্পটা অনেকটা উপন্যাসের মতোই। আমার সাথে রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম এবং তার ভালোবাসার মানুষ মিসেস ফারহানা হক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এটা আমাদের লাস্ট পার্ট। আপনাদের মানে দাম্পত্য জীবনের গল্পগুলো অনেক সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে এখনকার যে ভালোবাসার গল্পগুলো আমরা দেখি সেখান থেকে একটু আলাদা। এই যে আস্থা, এই যে ভালোবাসা, মানে অন্ধবিশ্বাস করা একজনকে না জেনে তার সাথে জীবন পাড়ি দেওয়ার যে দীর্ঘ একটা পরিকল্পনা, সেটা কিন্তু খুব সুন্দর। সো আপনাদের মধ্যে সবই অনেক ভালো, আন্ডারস্ট্যান্ডিং, কেমিস্ট্রিও অনেক ভালো দেখেছি আমি একটু আগেও। এবারে এটা লাস্ট পার্ট, দেখি এবার কে এগিয়ে যেতে পারে। র্যাপিডলি কিছু কোয়েশ্চেন করব, র্যাপিডলি অ্যান্সার করবেন। প্রথম ডেটিংয়ে কি উপহার দিয়েছিলেন? ডেটিং বলেছি কিন্তু। ফুল। ফুল, ঠিক বলেছে। ঠিক। ওকে। কার হাতের লেখা বেশি সুন্দর? ঠিক বলেছি। হ্যাঁ, ডাক্তারদের হাতের লেখা তো পচাই, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও ম্যাডাম বলেছিল আপনার হাতের লেখা ভালো। কে বেশি দেরিতে ঘুম থেকে ওঠে? সেই সুযোগটা আসলে নাই। দুজনেরই নেই। হলিডেতে হলিডে তো অবশ্যই সে দেরি করে ওঠে। দেরি করে ওঠে। কে বেশি দেরি করে ঘুমাতে যায়? শপিং এর সময় বেশি কে নেয় সময়? সেই বেশি নেয়। সত্যি? শপিং এর সময় বেশি মানে কেনাকাটা কে বেশি করে, উত্তরটা হবে কেনাকাটা কে বেশি করে। বেশি সেটা তো কেনাকাটা সেই- সে করে, কিন্তু সে তো বলেছে আপনি। না না, আমি তো পিছু পিছু হাঁটি। আমার কাছে তো ব্যাগ নিয়ে পিছু পিছু হাঁটা আর কি। ব্যাগ নিয়ে পিছে পিছে হাঁটা আর হচ্ছে ক্রেডিট কার্ডটা এগিয়ে দেওয়া। আমার কাজই দুটোই। আপনার কাজ হচ্ছে পিছে পিছে হাঁটা, ব্যাগটা টানা আর ক্রেডিট কার্ডটা এগিয়ে দেওয়া। তবে রান্নার সময় লবণ বেশি হলো, ঝাল বেশি হলো নাকি কম হলো, এই কমপ্লেনগুলো কি করে স্যার? না, একেবারেই করে না। একেবারে না। একেবারেই না। স্যারের সবচেয়ে প্রিয় খাবার কি? স্যার সবচেয়ে পছন্দ করে খিচুড়ি, না ভুনা খিচুড়ি, মাংস তার পছন্দ। ওকে। দুজনের মধ্যে কিপটা কে বেশি? দুজন দুজনের দিকে তাকাচ্ছে, দুজনই কি তাই? না, আমরা দুজনই আসলে এই জিনিসটা নাই। দুজনই একদম মানে দিল খোলা বলা যায় যেটাকে। হ্যাঁ, সেটাই। সবাই নিয়ে ভালো থাকতে পছন্দ করি।
তারপরও একটু ভালো শুনতে থাকা চাই, যায়। মেয়েরা তো একটু হিসেবি হয়, আপনি ম্যাডামের নাম বলে দেন না। এই যে দেখাচ্ছি, নাম বলা যাবে না, দেখি ইঙ্গিতে দেখাচ্ছিলাম। ওকে, বিশেষ তারিখ ভুলে যাওয়ার রেকর্ড কার? সেটা আমার। আপনার? মেয়েরা তো কখনোই ভুলে না। আচ্ছা, ম্যারেজ ডে কবে ছিল? ম্যারেজ ডে হচ্ছে ওই যে 18ই জুন। এটা মনে তো অবশ্য আমি আছে। একবার ভুলে গিয়েছিলাম, একবার ভুলে গিয়েছিলেন? একবারই ভুলে গিয়েছিলাম। স্যার রাগ করেছিল? হ্যাঁ, খুব রাগ করেছেন। তখন তার রাগটা কিভাবে ভাঙিয়েছিল? আর রাগটা ভেঙেছিলাম হচ্ছে জোর করে নিয়ে আসছিলাম। সে মনে হয় সম্ভবত ক্লিনিকে ছিল, তাই আচ্ছা। না, ডিউটিতে ছিল, মানে না, না, ঢাকা ছিল, আমি মুন্সিগঞ্জ ছিলাম। সরকার করেছিল। তাকে অনেকটা জোর করে নিয়ে আসছিলাম। তারপরে রাতে প্রায় 2-3 ঘন্টা আমরা ড্রাইভে ছিলাম। ওকে, তার রাগ ভাঙানোর জন্য হ্যাঁ। আপনাকে অনেক কিছু করতে হয়েছে, বোঝা যাচ্ছে। বিয়ের তারিখ তো ঠিক মতো বলেছেন। স্যারের বার্থডে কবে? স্যারের বার্থডে হচ্ছে 30 মার্চ। ও, তো ডেট তো ঠিকই মনে রাখে, বোঝা গেল। অনেক মনে করে বলতে হবে। ও আচ্ছা, এই ক্ষেত্রে উল্টোটা হয়, মানে মেয়েরা দেখা যায় সবকিছু মনে রাখে, ছেলেরা ভুলে যায়, অ্যানিভার্সারি ভুলে যায়, এটার জন্য অনেক বেশি কৈফিয়ত দিতে হয়। না না, ওর যেটা আছে, ওর সুন্দর একটা যে টিপিক্যাল ডেফিনিশন গুলো যেগুলো আছে, যে ও মনে রাখতে পারে না, অনেক কিছু ভুলে যায়, বা এই চাবিটা কোথায় রাখলো বা কি করে মনে রাখতে পারে না। মানে একটু কিন্তু আমি কি খামখেয়ালি ভুল স্বভাব। করলাম সেটা বলে না, সেটা একবারই বলে একদম। হ্যাঁ, সেটা তো অবশ্যই। না, ঝগড়া যদি কখনো হয়, সরি কে বলে? সরিটাও আমিই বলি। আপনি বলেন? হ্যাঁ, সে কখনো সরি বলে না। কখনোই বলে না। আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় কে বেশি ছবি আপ করে? সোশ্যাল মিডিয়া আমি করি, যেহেতু সোশ্যাল হচ্ছে মিডিয়ায় থাকে কে বেশি? আমার খুব একটা থাকা হয় না, কিন্তু আমার প্রোগ্রামগুলোতে থাকার কারণে আমি পোস্ট করি। তার মানে স্যার বেশি থাকে? স্যার সোশ্যাল মিডিয়া খুব না, না, একটা social থাকে media না। কে বেশি কথা বলে? আপনি? বেশি কথা আমি বলি। বাসায় আসলে টিভি রিমোট কে কেড়ে নেয় আগে? না, সে যখন বাসায় আসলে তখন আমরা সবাই ঘুমোতে থাকি, এই কারণে টিভি রিমোট নিয়ে আসলে এরকম হয় না। তবে যেদিন বাসায় থাকে সেদিন সে আর আমার ছোট কন্যার মধ্যে রিমোট নিয়ে মোটামুটি একটা যুদ্ধই হয়ে যায়। ওকে, এবার স্যারের তো অনেক কিছুতেই দেখলাম যে স্যার এগিয়ে রয়েছে। ম্যাডামের কাছে জানতে চাই, স্যারের শু সাইজ কত? 40 ঠিক বলেছে? স্যারের প্রিয় রং কি? ব্লু। ব্লু। ওকে, স্যারের সবচেয়ে প্রিয় গিফট কি? স্যারের সবচেয়ে প্রিয় গিফট বলতে আসলে সে একটু ফ্যামিলি নিয়ে বাইরে খাওয়াটা খুব পছন্দ করে। এটাই গিফট? হ্যাঁ, সবচেয়ে সে প্রিয় পছন্দ ঘুরতে করে। যাওয়ার জায়গা কোনটা? আমরা আসলে খুব যাওয়া হয় আমাদের কক্সবাজার। আমাদের দুজনকে মনে হয় সমুদ্র খুব টানে, ওকে, মানে বছর না ঘুরতেই আমাদের দুজনের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়ে যায়, চলো সমুদ্রে যাই। চলো সমুদ্রে হারিয়ে যাই। হ্যাঁ। তো ম্যাডাম আসলে সবকিছুই বোঝা যাচ্ছে, যে বাসার চাবি থেকে শুরু করে স্যারের চাবিও ম্যাডামের হাতে, তার আঁচলের নিচে, তাই না? আঁচলে আমরা বলি না যে ইয়ে করা থাকে। স্যারকে যদি একটু জিজ্ঞেস করি, ম্যাডামের প্রিয় রং কি? ব্ল্যাক। সত্যি? Okay. তার সবচেয়ে প্রিয় খাবার কি? খাবার ভাত, ভাত। নরমালি। ভাতের সাথে কি? ভাতের সাথে চিকেন, মুরগির মাংস। মুরগির মাংস। ওকে, কখনো কি ম্যাডামকে রান্না করে খাইয়েছেন? কখনোই না? না, পারি না তো, পারেনি না? রান্নাই পারি না। ওকে, ম্যাডামের সবচেয়ে পছন্দের গিফট কি? ফুল। ফুল। ওয়াও। আউট অফ 10 রাঁধুনি বা তার রান্নার হাতে আপনি তাকে কত দেবেন মার্কস? 10-এ 10। 10-এ 10। ওকে, ওয়াইফ হিসেবে? 10-এ 10। মা হিসেবে? 10-এর উপরে। 10-এর উপরে? একটা জায়গায় 10-এর উপরে। না, 10-এর উপরে। সে সেম কোশ্চেন আপনাকেও করতে চাই, স্যারকে ডাক্তার হিসেবে কত দেবেন? সে আসলে ডাক্তার হিসেবে যে আমি বললাম যে অনেক 10 দিলে অনেক কম হয়ে যাবে, 100 দিলেও কম হয়ে যাবে অ্যাজ এ ডক্টর হিসেবে সে। ওকে, কারণ পেশেন্টরা তাকে এত বেশি ফিল করে, এটা আসলে খুব অন্যরকম লাগে। হাজবেন্ড হিসেবে? হ্যাঁ, অবশ্যই অনেক 10-এর উপরেই যাবে সে। বাবা হিসেবে? হ্যাঁ, বাবা হিসেবেও। বা মানে সব ক্ষেত্রেই তো আপনারা দুজনই দারুণভাবে এগিয়ে রয়েছেন, কোথাও কেউ একটু পিছিয়ে নেই। সো সেই জায়গায় আসলে অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো এবং পরিকল্পনাটা কার ছিল? আশা স্যারের? পরিকল্পনাটা আমার। হ্যাঁ, অবশ্যই। কেমন লাগলো এই অনুষ্ঠানে এসে?
না, আমার মনে হলো যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। অবশ্যই। ভালোবাসা সব কিছুই, পৃথিবীর যা কিছু আছে, আমরা যদি আমাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এই যে রিপুগুলো যদি জয় করে উঠতে পারি, তাহলে তো আমরা অনেক বড় মানুষ হয়ে উঠতে পারি। তাই এটা তো অত বড় কঠিন কিছু, চর্চার একটা ভিতর দিয়ে। তো এই যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের ডেকেছে, আমরা মনে হলো যে না, আমাদের ভালোবাসাটা জানাই সবাইকে, সবাই শুনুক। খুবই সুন্দর। আমরা রুগী, ও অদ্ভুত ভালো একজন শিক্ষক। ওর ছাত্ররা ওরে যে মা বলে, একদম মা বলে, আমার মন ভরে যায় যে আমার মনে হয় যে না, আমরা টাকার জন্য, আমরা টাকার পিছিয়ে ছুটছি না, টাকার পিছিয়ে আমরা ছুটছি না। এই যে ভালো লাগার জায়গাটা, ভালোবাসার জায়গাটা, এটা ও এনজয় করে, তা আমার খুব ভালো লাগে। আমি যেমন আমার রুগীর ব্যাপারে আমার মনে হয় যে না, টাকা আমরা ভাড়া বাসা নিয়ে থাকি, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার মনে হয় যে এই যে রুগীর একটা অন্তর থেকে যে ভালোবাসাটা আসে, যে আশীর্বাদ, এইটা না, এইটা টাকা দিয়ে পরিমাপ করার জন্য না, পরিমাপ করা যাবে না। এইগুলো ভালোবাসা দিয়ে, ও আর ভালোবাসা দিয়ে এগুলো জয় করেছে, আমি আমার ভালোবাসা দিয়ে আমি এগুলো জয় করে যেতে চাই, করছি বা আমি যেতে চাই, সেটাই ভ্যালেন্টাইন ডের উদ্দেশ্য হওয়া উচিত। দারুণভাবে বলেছেন আপনি। ম্যাডামের কাছ থেকে শুনতে চাইবো যে এই যে দীর্ঘ জীবন, দীর্ঘ ভালোবাসার জার্নি, এখান থেকে এখনকার জেনারেশন বা এখনকার মানুষের জন্য আপনাদের লাইফ থেকে কোনো একটা উপদেশ বা কোনো একটা ভালোবাসার উপদেশ বার্তা। বলতে আমি বলবো যে আসলে আমাদের সময় ভালোবাসার অর্থ যেটা ছিল, এখনকার জেনারেশনে কিন্তু সেটা নেই। হ্যাঁ, মানে আই লাভ ইউ বলাটা খুব সহজ তাদের কাছে। যেমন প্রথমেই আমরা বললাম যে আমার কাছে এই শব্দটা মনে হয় অনেক বেশি অনুভূতির জায়গা। হ্যাঁ, এই আমাদের আসলে এই জেনারেশনের সবচেয়ে বেশি যে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে কি, একটু নৈতিক শিক্ষাটা খুব দরকার। নৈতিক শিক্ষাটা খুব দরকার। আর আমি যেমন আমার সেটা তো আপনি টিচার অবশ্যই বলবেন, কিন্তু এই নৈতিক শিক্ষাটা মানুষ কোথা থেকে পাবে? নৈতিক শিক্ষাটা আসলে আমি বলবো যে দুইটা একদম স্পেসিফিক জায়গা। প্রথম হচ্ছে অবশ্যই পরিবার। হ্যাঁ, যেমন আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু আমাদের দেখেই শিখবে। হ্যাঁ, যেমন আমার 2 মেয়েকে কিন্তু আমি সবার সাথে মিশতে দেই। তার মূল কারণ হচ্ছে একটা মানে লিমিটেড মানুষের সাথে মিশলে হয় কি, ও কারোর সাথে মিশতে পারবে না, সবার সাথে মিশুক। আর আরেকটা অবশ্যই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। যেমন আমরা টিচাররা হচ্ছে কি যে কিছু বইটা খুলে কিছু পড়িয়ে চলে আসতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের আসলে এই ক্লাসরুমের মধ্যে মিনিমাম 5 থেকে 7 মিনিট একটা বাচ্চাকে একটু নৈতিক শিক্ষা দেওয়া দরকার। কারণ বাচ্চারা দেখবেন বাবা মা চাইতে কিন্তু শিক্ষকদের কথা বেশি শুনে। এই উপদেশ বাণীতেও আমি টিচার সুলভ পেয়েছি, তবে অবশ্যই একেবারে যথার্থই আপনি বলেছেন, নৈতিক শিক্ষাটা খুব দরকার। সেটা ভালোবাসা হোক, জীবনের যে কোনো স্টেপে হোক, এটা যদি কারোর ঠিকঠাক মতো থাকে, সবকিছুই খুব সুন্দর হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা সময় কাটলো এবং আমি বিশ্বাস করি ভালোবাসার অপার শক্তি, সেটা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। যেমনটি স্যার বলেছেন, আপনারা অনেক অনেক ভালো থাকেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই সাথে আমি ডক্টর শ্রাবণী তৌহিদা বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। বিকন ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স ডগ। অবশ্যই ভালোবাসার এই গল্পগুলো আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি সর্বত্র। ভালোবাসার শক্তি কিন্তু অপার। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আর ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন নেই, প্রতিদিনই কিন্তু ভালোবাসার দিন হতে পারে। তারপরও একটা দিনকে আমরা বেছে নিয়েছি, যে দিনটাকে যদি একটু বেশি ভালোবাসি তাহলে ক্ষতি কী? কারণ ভালোবাসা হলো সংক্রামক এবং ভালোবাসা দিয়ে মানুষের সব কিছু সম্ভব। তাই আপনি ভালো থাকুন, আপনার ভালোবাসার মানুষটিকে ভালো রাখুন, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো না কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।